দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যেমন আজকে শুরুতেই শিরোনাম। শান্তি আলোচনায় অচলাবস্থার মাঝে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, 4টি ড্রোন ধ্বংসের দাবি। কুয়েত বাহরাইনের মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে আইআরজিসির মিসাইল। ব্রিটিশ ছাত্র হত্যাকাণ্ডে তোলপাড় যুক্তরাজ্য, লেবার সরকারের সমালোচনায় যুক্তরাষ্ট্র। অভিবাসন বিরোধী বিক্ষোভে বাড়ছে চাপ। অনলাইন ছেড়ে রাজপথে ককরোচ জনতা পার্টি, ভারতে পৌঁছেছেন দলটির প্রধান। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শান্তি আলোচনার অচলাবস্থার মাঝে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে ওয়াশিংটন, তেহরান। ইরানের 2টি রাডার কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ধ্বংস করেছে কমপক্ষে 4টি ড্রোন। 1 ঘন্টার মধ্যে দেয়া জবাবে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি টার্গেট করে ইরান, ছড়ে 7টি ব্যালিস্টিক মিসাইল। ওমান উপসাগরে মার্কিন বাহিনীকে সতর্ক করতেও গুলি ছুড়েছে তেহরান। আবারও আগ্রাসনের শিকার হলে আরও বড় জবাবের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। গভীর রাতে আবারও যুক্তরাষ্ট্রের ড্রোন আঘাত এনেছে ইরানে, টার্গেট করেছে কেশম ও গরুকে উপকূলের 2টি টেলিকমিউনিকেশন টাওয়ার। দক্ষিণে হরমুজগানে সিরিক বন্দরেও একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানিয়েছে তাসনিম নিউজ। ইরান থেকে ছোড়া কমপক্ষে 4টি ড্রোন ধ্বংসের দাবিও করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করে, হরমুজ প্রণালীতে মার্কিন নেভির নৌযান লক্ষ্য করে ড্রোনগুলো ছুড়েছিল ইরান। আত্মরক্ষার স্বার্থেই ধ্বংস করা হয়েছে সেগুলো। 1 ঘন্টার মধ্যেই জবাব দিয়েছে ইরান। হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে। আক্রান্ত হয়েছে কুয়েতের 2টি বিমান ঘাঁটি ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম বহরের হেডকোয়ার্টার্স। দূর থেকে ধোঁয়া দেখা যাওয়ার কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা, যদিও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি ওয়াশিংটন। সেন্টকম জানিয়েছে কুয়েত ও বাহরাইনের 7টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। 6টি ধ্বংস এবং অপরটি টার্গেট পর্যন্ত পৌঁছায়নি বলে দাবি করেছে তারা। ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প বারবার এমন দাবি করলেও চাপিয়ে দেওয়ার শর্তে অনমনীয় অবস্থান ধরে রেখেছে ইরান। এক বিবৃতিতে আইআরজিসির হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসন চালিয়ে গেলে তাদের জবাবও সীমিত হবে না, আর পরিণতির জন্য দায়ী থাকবে শত্রুপক্ষই। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ফিলিস্তিনিদের উপর নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পশ্চিম তীরে তেল আবিবের হামলায় 7 মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। হেব্রন শহরের তেলরমিদা এলাকায় এই বর্বরতা। ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ওই শিশুটির নাম ফাহাদ আবু হাইকল। শিশুটির দাদি জানিয়েছেন, গাড়ি নিয়ে যাচ্ছিল ফাহাদের পরিবার। ইসরায়েলের একটি চেকপোস্টের কাছাকাছি গেলে তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় সেনারা। শিশু ফাহাদের মুখ ভেদ করে তার মায়ের গালে বিদ্ধ হয় গুলি। আহত বাবা মা বর্তমানে চিকিৎসাধীন। তারা বেসামরিক বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধবিরতি ভেঙে ফের লেবাননে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। ভয়াবহ হামলায় নিহত হয়েছে নারী সহ অন্তত 6 জন। বৃহস্পতিবার লেবাননের সরকারের সাথে যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল, তবে তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। পরদিনই দেশটিতে নতুন করে সামরিক অভিযান শুরু করল আইডিএফ। আবার বড় ধরনের সংঘাতের শঙ্কায় প্রাণে বাঁচতে পরিবার নিয়ে ঘরবাড়ি ছাড়ছেন হাজার হাজার মানুষ। এতে প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ইসরায়েলি বাহিনীকে নাবাতিয়াহ শহরের দিকে এগোতে দেখা গেলে জনশূন্য হয়ে পড়েছে ওই শহরটি। ইসরায়েলি আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ভারতীয় যুবকের ছুরিকাঘাতে ব্রিটিশ ছাত্র নিহত ও পুলিশের বিতর্কিত ভূমিকার ঘটনায় ক্রমেই ব্রিটেনের রাজনীতিতে অস্থিরতা বাড়ছে। হেনরি নোভাক হত্যাকাণ্ড নিয়ে বেশ সরব যুক্তরাষ্ট্র। লেবার প্রশাসনের নীতির সমালোচনা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও সমালোচনা করেছেন। ওয়াশিংটনের আচরণকে অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ হিসেবে দেখছে লন্ডন। এদিকে অভিবাসন বিরোধীদের সহিংস বিক্ষোভেও বেশ চাপে পড়েছে ব্রিটিশ সরকার।
আলোচিত হেনরি নোভাক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত ব্রিটেন। ভারতীয় বংশোদ্ভূত অপরাধী বিক্রম দিগোয়ারের যাবজ্জীবন সাজা হলেও গত ডিসেম্বরের এই ঘটনা বেশ চাপে ফেলেছে দেশটির লেবার সরকারকে। বিক্রমের ছুরিকাঘাতে আহত হেনরি নোভাককে গ্রেফতারের বডি ক্যাম ভিডিও প্রকাশ হতেই সরকারের অভিবাসন নীতি ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে ডানপন্থীরা। হচ্ছে বিক্ষোভ প্রতিবাদও। সম্প্রতি সাউদাম্পটনে নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, যাতে সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। হেনরির সাথে যা ঘটেছে তা কখনোই ঘটা উচিত ছিল না। সব জীবনই মূল্যবান। সরকার বা পুলিশ আদৌ সামাল দিতে পারেনি পরিস্থিতি। আমরা এখনো কেন শুনছি না যে ওই পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। হেনরি হত্যাকাণ্ডের ঘটনায় বেশ সরব যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যে অভিবাসী ও সাধারণ ব্রিটিশদের জন্য 2 স্তরের আলাদা পুলিশি ব্যবস্থা চলছে। এক বিবৃতিতে এমন মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। একে সভ্যতা পতনের লক্ষণ আখ্যা দিয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেরি ভান্সও এই মৃত্যুর জন্য ব্রিটিশ কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তার অভিযোগ, ইউরোপের অভিজাত শ্রেণীর দুর্বল অভিবাসন নীতিরই ফল এই ঘটনা। এর আগে মার্কিন ধনকুবের ইলন মাস্কও এক ইস্যুতে মন্তব্য করেছেন। মার্কিনীদের একের পর এক মন্তব্যকে ভালো চোখে নিচ্ছে না লন্ডন। অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলে স্টারমার প্রশাসন দাবি করেছে ব্রিটিশদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সরকার বিরোধী বিক্ষোভে এখনও উত্তাল আলবেনিয়া। শুক্রবার রাজধানী তিরানায় টানা 6ষ্ঠ দিনের মতো রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ দাবি করে বিক্ষোভকারীরা। পরিবেশ ধ্বংস করে উপকূলীয় এলাকায় রিসোর্ট তৈরির প্রতিবাদে স্লোগান দেয় তারা। আলবেনিয়া বিক্রির জন্য নয়, এমন নানা প্ল্যাকার্ড হাতে আন্দোলনে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশটির উপকূলীয় ভিওসানার্তা নামক সংরক্ষিত জলাভূমিতে রিসোর্ট তৈরির প্রকল্পে বিনিয়োগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার। এবং অঞ্চলটি ফ্লেমিঙ্গো, সিল ও কচ্ছপের মতো সামুদ্রিক প্রাণীর আবাসস্থল। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন প্রকল্প ক্ষতিগ্রস্ত করবে বিশাল সমুদ্র সৈকতকে, বিলুপ্ত হবে জীববৈচিত্র্য। প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের প্রস্তাব নাকচ করে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ইকোনমিক ফোরামে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চান তিনি। এর আগে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি শান্তি আলোচনায় আগ্রহ দেখিয়ে খোলা চিঠি দেন জেলেনস্কি। কিয়েভের এই প্রস্তাবকে অহেতুক সময় নষ্ট বলেও আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এই মুহূর্তে আমি তার সাথে বৈঠকের কোনো যৌক্তিক কারণ দেখছি না। কিয়েভের একমাত্র উদ্দেশ্য আমাদের সামরিক বাহিনীর অগ্রগতি থামানো। 3 বা 6 মাসের কোনো চুক্তির প্রয়োজন নেই। আমাদের দরকার দীর্ঘস্থায়ী সমাধান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিকেজের সমস্যা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। বাধ্য হয়ে নভোচারীদের জরুরি নিরাপত্তা প্রটোকল কার্যকর করে নাসা। জরুরি মহাকাশযানে আশ্রয় নেন 5 নভোচারী এবং নিয়েছিলেন পৃথিবীতে ফেরার প্রস্তুতিও। তবে শেষ পর্যন্ত উপস্থিত নভোচারীদের চেষ্টায় সমাধান হয়। আপাতত ঝুঁকিমুক্ত হলেও আইএসএস-এ বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন মহাকাশ বিশেষজ্ঞরা। পৃথিবী থেকে 400 কিলোমিটার দূরত্ব, যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রযুক্তির ওপর নির্ভরশীল। শুক্রবারও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়মিত কার্যক্রমে যুক্ত ছিলেন নভোচারীরা। হঠাৎ তৈরি হয় বিভ্রাট। সমস্যার কেন্দ্রবিন্দু ছিল স্টেশনের রাশিয়ান সার্ভিস মডিউল এবং একটি কার্গোযানকে সংযুক্ত করা পিআরকে ট্রান্সফার টানেল। সেখানে কয়েক বছর ধরে চলা বায়ু লিকেজ সম্প্রতি বেড়ে যায় আরও, যা তৈরি করে বড় ধরনের ঝুঁকি। রাশিয়ার অংশে জেজদা মডিউলে লিকেজ বেশ কিছুদিন ধরে হচ্ছে, কিন্তু সম্প্রতি পরিস্থিতি খারাপ হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে রাশিয়া, কারণ এই স্টেশনের যন্ত্রপাতি প্রায় 30 বছরের পুরনো। এমন পরিস্থিতিতে স্টেশনে থাকা 7 ক্রুর মধ্যে 5 জনকে ডক করা ড্রাগন ক্যাপসুল ফ্রিডম মহাকাশযানে আশ্রয় নিতে বলা হয়, যেটি মূলত লাইফ বোটের মতো কাজ করে। তাদের স্পেস স্যুট পরার নির্দেশও দেয় নাসা, যাতে প্রয়োজনে স্টেশন ছেড়ে পৃথিবীতে ফেরত আসা যায়।
পরিস্থিতি সামাল দিতে মেরামত কাজ শুরু করেন স্টেশন কমান্ডার সের্গেই কুৎসাভেরাচকভ ও ফ্লাইট ইঞ্জিনিয়ার সের্গেই মিকায়েভ। তবে মেরামতের কৌশল নিয়েও মতবিরোধ তৈরি হয়। শেষ পর্যন্ত নিরাপদেই ত্রুটি সারিয়ে তোলা সম্ভব হয়। ক্যাপসুলে আশ্রয় নেওয়া নভোচারীদের আবার স্টেশনে ফিরতে বলে নাসা। বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশ স্টেশনে ছোটখাটো বায়ু লিকেজ অস্বাভাবিক নয়। তবে প্রতিদিন চাপ কমার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে উপেক্ষার সুযোগ থাকে না। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ওই অংশটিতে ফাটলজনিত লিকেজের সমস্যা প্রায় 6 বছর ধরেই। আপাতত নিরাপদ হলেও দীর্ঘমেয়াদে বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে জানিয়েছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। 1998 সাল থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, জাপান এবং ইউরোপের 11টি দেশের যৌথ পরিচালনায় পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যার অনেক অংশই এখন প্রায় 3 দশকের পুরনো। ডরথি তাসরিন, যমুনা নিউজ। অনলাইন থেকে এবার রাজপথে ভারতের আলোচিত ককরোচ জনতা পার্টি। প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রথমবারের মতো দলটির ব্যানারে বিক্ষোভ হচ্ছে। মূলত প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ডাকে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছে বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি। স্লোগানে মুখর দিল্লির যন্তর মন্তর। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতের তরুণ প্রজন্মের এই বিক্ষোভ। তরুণ প্রজন্মকে নিয়ে ভারতের প্রধান বিচারপতির তুচ্ছ তাচ্ছিল্যের জবাবে ঠাট্টার ছলে খোলা হয়েছিল টুইটার পেজ ককরোচ জনতা পার্টি। পরে খোলা হয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। কয়েক ঘন্টার মধ্যে যা আলোড়ন তোলে ভারতীয় জেনজিদের মধ্যে। আলোচনা তুঙ্গে থাকা ককরোচ জনতা পার্টি সোশ্যাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে এখন রাজপথে। প্রতিষ্ঠাতা অভিষেক দীপকের ডাকে শনিবার প্রথমবারের মতো বিক্ষোভ করেছে তরুণরা। দাবি শিক্ষা ব্যবস্থার সংস্কার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমরা এখানে সরকারের কাছে জবাবদিহিতা চাইতে এসেছি। যারা দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনায় ব্যর্থ হয়েছে, নিট, ইউপিএসসি সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস অসঙ্গতির কারণে ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ছাত্রছাত্রী ও তরুণদের পরীক্ষা নেয়ার মতো ন্যূনতম কাজটুকুও ঠিকমতো করা হচ্ছে না। আমরা এই আশা নিয়ে এখানে এসেছি যে এর মাধ্যমে একটি পরিবর্তন আসবে। আমাদের দেখা বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে। জেনজিদের আন্দোলন ঘিরে শনিবার সকাল থেকে যন্তর মন্তরে ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি। সুদূর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন অভিজিৎ দীপকে। এরই মধ্যে যোগ দিয়েছেন ভারতের আলোচিত পরিবেশবিদ সোনাম ওয়াংচুক। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির পাশাপাশি নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধেও ক্ষোভ ঝাড়েন বিক্ষোভকারীরা। বিজেপি সরকার হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করছে এমন অভিযোগ তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নির্বাচনে পরাজয় আর এমএলএদের বিদ্রোহে নজিরবিহীন চাপে তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি সামাল দিতে দলটির শীর্ষ নেতৃত্বে ব্যাপক রদবদল আনা হয়েছে। কর্মীদের বিরোধিতা সত্ত্বেও দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে অভিষেক ব্যানার্জিকেই। তবে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে দোলা সেন ও ডেরেক ওব্রায়েনকে। সুব্রত বক্সির পরিবর্তে দলের নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের যুব শাখা সভাপতি পদে শাহানি ঘোষকে রাখা হলেও রদবদল করা হচ্ছে দলটির নারী শাখায়। মালা রায় পেয়েছেন নারী শাখার সভাপতির দায়িত্ব, আর ছাত্র সংগঠনের সভাপতি হয়েছেন প্রিয়াঙ্কা অধিকারী। এর আগে বুধবার তৃণমূলের সব সংগঠন ও শাখা সংগঠনের কমিটি ভেঙে দেন মমতা ব্যানার্জি। এবার জম্মু কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে বিবাদে জড়ালো ভারত পাকিস্তান। নিরাপত্তা পরিষদের বার্ষিক প্রতিবেদনে কাশ্মীর ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামাবাদ, যার প্রতিবাদেই সংস্থাটির সাধারণ পরিষদে দেয়া ভাষণে পাকিস্তানকে তুলোধুনো করেছেন ভারতীয় প্রতিনিধি আরফাত হানিনি হরিশ। নয়াদিল্লির দাবি, জম্মু কাশ্মীর ভারতের একান্ত অভ্যন্তরীণ বিষয়, যা নিয়ে মন্তব্যের অধিকার নেই পাকিস্তানের। নিরাপত্তা পরিষদের সদস্য পদের অপব্যবহার করছে ইসলামাবাদ, এমন অভিযোগও তোলেন হরিশ। এদিকে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে পাকিস্তান সরকার। জাতিসংঘের অধীনে কাশ্মীরে গণভোট আয়োজনের দাবি তাদের।
The unwarranted reference by Pakistan to a matter strictly internal to India, the Union Territory of Jammu and Kashmir. ভারতের একান্ত অভ্যন্তরীণ বিষয় জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অযাচিত মন্তব্য আমাকে জবাব দিতে বাধ্য করেছে। পাকিস্তান তাদের রাজনৈতিক স্বার্থে জাতিসংঘের মতো মর্যাদাপূর্ণ মঞ্চেরও অপব্যবহার করছে। আমি উচ্চ স্বরে ও স্পষ্টভাবে বলতে চাই, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ ছিল, আছে এবং সর্বদা থাকবে। Also testifies to this counterproductive. স্থানীয় নির্বাচনে ব্যালট সংকট, তাই ভোট দিতে পারেননি অনেকে। এমন নজিরবিহীন ঘটনায় ক্ষোভে ফুঁসছে দক্ষিণ কোরিয়ার নাগরিকরা, যার জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী সিওলে। নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে জনতা। এর পাশাপাশি ভোট গণনা কেন্দ্রগুলোতেও প্রতিবাদ কর্মসূচি হয়েছে। ভোট বাতিল করে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি তাদের। কর্তৃপক্ষ জানায় 14,300 পোলিং স্টেশনের মধ্যে 50টিতেই ব্যালট ফুরিয়ে গিয়েছিল, আর 22টিতে ব্যালট পাওয়ায় দেরি হওয়ায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল কার্যক্রম। উত্তর কোরিয়ার সামরিক বহরে যুক্ত হওয়া নতুন নৌ-বিধ্বংসী জাহাজ পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন, এবং সে সময় তার সাথে ছিলেন কন্যা জু আয়ে। কাংকন নামক ওই জাহাজটির সক্ষমতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কিম। এছাড়া নৌবাহিনী নাবিকদের দক্ষতারও প্রশংসা করেছেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল কেআরটি জানিয়েছে, পারমাণবিক হামলা মোকাবেলায় নৌ সক্ষমতা বাড়ানোর উপর কিম জোর দিচ্ছেন। কাংকনের পাশাপাশি 5,000 টন ওজনের যুদ্ধজাহাজ চো হিয়েন মোতায়েনের নির্দেশও দিয়েছেন তিনি। প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বিখ্যাত মার্কিন অভিনেতা জেমস হ্যান্ডি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে এই ঘটনা ঘটেছে। গ্রেফতার করা হয়েছে জেমস হ্যান্ডির প্রেমিকার 44 বছর বয়সী ছেলে মাইকেল গ্রেট হিলকে। 911-এ কল করে তিনি নিজেই জানিয়েছেন হত্যাকাণ্ডের কথা। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। জুম্যানজি খ্যাত তারকার বয়স হয়েছিল 81 বছর। 6 দশকের দীর্ঘ ক্যারিয়ারে দ্য এক্স ফাইলস, ক্যাসেল সহ অসংখ্য জনপ্রিয় টিভি সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন জেমস হ্যান্ডি। সবশেষ 2022 সালে ব্লকবাস্টার ছবি টপ গান ম্যাভরিকে রঙিন পর্দায় দেখা যায় তাকে। সাহারা মরুভূমির তীব্র পানির অভাবে মর্মান্তিক মৃত্যু হয়েছে 49 জনের। নাজারের উত্তরাঞ্চলে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, মালি থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন আরোহীরা। জনমানবহীন ধুধু মরুভূমির মধ্যেই যানটি বিকল হয়ে পড়ে। অনেক চেষ্টার পরেও গাড়িটি আর সচল করতে পারেননি চালক। এক পর্যায়ে তাপদাহ, তীব্র খাবার পানির সংকটে পড়েন তারা। সেখানেই করুণ পরিণতি হয় তাদের। তবে অলৌকিকভাবে 2 যাত্রী প্রাণে বেঁচে যান। মরুভূমির 50 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে আসামাকা শহরে পৌঁছান তারা। সাথে সাথেই স্থানীয় প্রশাসনকে ঘটনাটি জানান। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রে হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। শুক্রবার হাভানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন 91 বছর বয়সী কমিউনিস্ট এই নেতা। গত মাসে ওয়াশিংটন কিউবার এই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, 1996 সালে নির্বাসিত কিউবানদের 2টি বিমানে হামলা চালানোর নির্দেশ তিনি দিয়েছিলেন। এই ঘটনায় 2 দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে গেল মে মাসে শেষবারের মতো প্রকাশ্যে দেখা যায় রাউল কাস্ত্রোকে। যুদ্ধ, সংঘাত ও রাজনৈতিক সংকটের কারণে জার্মানিতে বাংকারের চাহিদা বাড়ছে। বোমা হামলা, সশস্ত্র সংঘাত কিংবা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় হিসেবে আবাসিক স্থাপনার নিচে এসব বাংকার তৈরি করা হচ্ছে। নির্মাতাদের দাবি, আধুনিক ফিল্টার, সুরক্ষা ব্যবস্থা সম্পন্ন এসব বাংকার জৈব, রাসায়নিক এমনকি তেজস্ক্রিয় দূষণ থেকেও সুরক্ষা দিতে সক্ষম। তবে এমন নিরাপত্তা নিশ্চিত করতে মোটা অঙ্কের অর্থ গুনতে হচ্ছে। দেখতে সাধারণ বাড়ির একটি কক্ষের মতোই, কিন্তু এখানে রয়েছে যুদ্ধ কিংবা দুর্যোগের সময় টিকে থাকার সব ব্যবস্থা। ভূগর্ভে নির্মিত এসব ব্যক্তিগত বাংকারের চাহিদা এখন জার্মানিতে বাড়ছে নজিরবিহীনভাবে। বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত আর রাজনৈতিক অস্থিরতা যত বাড়ছে, ততই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে সাধারণ মানুষ। আর সেই উদ্বেগই নতুন গতি এনে দিয়েছে জার্মানির বাংকার নির্মাণ শিল্পে। কয়েক বছর আগেও যা ছিল সীমিত একটি বাজার, এখন তা পরিণত হয়েছে দ্রুত সম্প্রসারণশীল ব্যবসায়। বাংকার নির্মাতা পিটার আউন হ্যামার বলছেন, গ্রাহকদের তালিকায় আছেন কৃষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, এমনকি ছোট্ট সন্তান রয়েছে এমন পরিবারও। ভবিষ্যৎ
ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা ঝুঁকছেন ব্যক্তিগত আশ্রয় কেন্দ্রের দিকে। আশ্রয়কেন্দ্র নির্মাণ নিয়ে মানুষের আগ্রহ ক্রমাগত বাড়ছে। বিশ্বজুড়ে রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, আর মানুষও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠেছে। এসব বাংকারে রাখা যায় দীর্ঘমেয়াদী খাদ্য ও পানির মজুত, রয়েছে বাঙ্ক বেড, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা এবং বিদ্যুৎ ছাড়াই চালানো সম্ভব এমন বিশেষ বায়ু চলাচল প্রযুক্তি। নির্মাতাদের দাবি, উন্নত ফিল্টার ব্যবস্থার কারণে জৈব, রাসায়নিক এমনকি তেজস্ক্রিয় দূষণ থেকেও সুরক্ষা পাওয়া সম্ভব। তবে এই নিরাপত্তা নিশ্চিত করতে গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ। নতুন বাড়ির সঙ্গে বাংকার নির্মাণে খরচ শুরু হয় প্রায় 35,000 ইউরো থেকে, আর পুরনো ভবনের সাথে যুক্ত করতে গেলে ব্যয় 1 লাখ ইউরোরও বেশি হতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই জননিরাপত্তা ও আশ্রয় কেন্দ্র অবকাঠামো নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতও বাড়িয়ে দিয়েছে মানুষের উদ্বেগ। ফলে শুধু সেনা সদস্য বা যুদ্ধক্ষেত্রের জন্য নয়, সম্ভাব্য যে কোনো সংকটের কথা মাথায় রেখে ব্যক্তিগত ব্যবহারের জন্য বাংকার নির্মাণে ঝুঁকছেন সাধারণ মানুষ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।